আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমার একটা হাঁসও যেন কোনো শেয়াল নিতে না পারে। রুমিন ফারহানা এক সময়ের বিএনপি রাজপথ কাঁপানো নেত্রী, যাকে ছাড়া সংসদের বিরোধী কণ্ঠ কল্পনা করাও ছিল দায়। যে নারী একা দাঁড়িয়ে পুরো সংসদকে কাঁপিয়ে দিতেন, সেই রুমিন এখন দলের বাইরে। কিন্তু তার তেজ কি একটুও কমেছে? বরং বহিষ্কারের পর তিনি যেন আরও বেশি অপ্রতিরোধ। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলছেন বিএনপিকে ধন্যবাদ আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য, তখন সারা দেশের মানুষের চোখ কপালে। কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? কেনই বা তিনি এখন সরকারের পাশাপাশি নিজের পুরনো দল বিএনপিকেও চাপের মুখে ফেলেছেন? এটি কি নিছক অভিমান নাকি কোনো গভীর রাজনৈতিক চাল? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব রুমিন ফারহানার নতুন রাজনৈতিক দর্শন এবং তার সেই অগ্নিঝরা বক্তব্যের নৈপথ্য কাহিনী, যা কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি। রুমিন ফারহানা এবং বিএনপির সম্পর্কটা ছিল অনেকটা নখ আর মাংসের মতো, কিন্তু সেই সাজানো সম্পর্কে ফাটল ধরেছে বড় অদ্ভুত এক কারণে। ঘটনার সূত্রপাত হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, যখন রুমিন নিজের প্রত্যেক আসন ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে দলের হয়ে সরাসরি নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ ছিল ভিন্ন। বিএনপি সেখানে নিজেদের শক্তিশালী প্রার্থীর বদলে শরিক দলের প্রার্থীকে মনোনয়ন দেয়। একগুঁয়ে এবং আপোষহীন রুমিন পিছু হটেননি। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। আর এটাই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে দুঃখের বিষয় হলো, বহিষ্কারের খবরটি এমন এক দিনে আসে যেদিন দেশ জুড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন আর শোকের ছায়া ছিল। সে সময়কার মানসিক কষ্ট রুমিন আজও ভোলেননি। তার মতে, যেখানে তিনি দলের জন্য জানপ্রাণ দিয়ে লড়েছেন, রাজপথে পুলিশের লাঠি আর টিয়ারশেল সহ্য করেছেন, সেখানে তাকে এভাবে ছুঁড়ে ফেলাটা ছিল চরম অপমানের। আর সেই পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন এখন দেখা যাচ্ছে জাতীয় সংসদের ফ্লোরে। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানা এখন যে ভাষায় কথা বলছেন, তাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একাই 100। তিনি সরাসরি বলছেন বিএনপি তাকে মনোনয়ন দেয়নি বলেই তিনি আজ বুঝতে পেরেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসে। তার এই মন্তব্যের গভীরে রয়েছে এক বিরাট রাজনৈতিক বার্তা। রুমিন স্পষ্ট করেছেন, যদি তিনি বিএনপির হয়ে মনোনয়ন পেতেন, তবে তার পরিচয় হয়তো শুধু বিএনপি নেত্রী হিসেবেই সীমাবদ্ধ থাকত। তিনি হয়তো শুধু দলীয় কর্মীদের সমর্থন পেতেন। কিন্তু স্বতন্ত্র হয়ে লড়াই করার ফলে এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আজ দেশের আপামর জনসাধারণের দোয়া আর সহযোগিতা পাচ্ছেন। এটি কি বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য একটি পরোক্ষ চপেটাঘাত নয়? রুমিন যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, দল তাকে ত্যাগ করলেও দেশের মানুষ তাকে ঠিকই বরণ করে নিয়েছে। তার এই জনপ্রিয়তা এখন আর কোনো দলীয় গণ্ডিতে বা দলীয় আদেশের দয়ায় সীমাবদ্ধ নয়। রুমিন ফারহানার এই রূপান্তর কেবল ব্যক্তিগত লড়াই নয়, এটি এখন একটি তীব্র রাজনৈতিক দর্শনে পরিণত হয়েছে। তিনি সংসদে দাঁড়িয়ে যেভাবে বর্তমান ব্যবস্থার তুলোধনা করছেন, তাতে খোদ সরকারি দলের অনেক বাঘা বাঘা নেতাও থমকে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কারও ক্ষমতার সীমাবদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে তার মন্তব্য ছিল নজিরবিহীন। তিনি রাষ্ট্রপতিকে অনেকটা কাঠের পুতুল হিসেবেই আখ্যা করছেন। তার যুক্তি হলো, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা এতটাই সীমিত যে তাকে সরকার যে ভাষণ লিখে দেয়, তিনি তার বাইরে একটি শব্দ বলার স্বাধীনতা পান না। রুমিন প্রশ্ন তুলেছেন এমন অলংকারিক পদের প্রয়োজনীয়তা নিয়ে, যেখানে বিচারহীনতা এবং ক্ষমতার অসম বন্টন রাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছে। তিনি যখন সংবিধানের সংস্কার আর ক্ষমতার ভারসাম্যের কথা বলেন, তখন তা শুধু রাজনৈতিক বিতর্ক থাকে না, তা সাধারণ মানুষের অধিকারের দাবিতে পরিণত হয়। রুমিন ফারহানা এখন কেবল রাজনৈতিক অধিকার নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতির শেকড়ে আঙুল তুলছেন। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, তার তীব্র সমালোচনা করছেন তিনি। তার মতে, মেধার চেয়ে দলীয় আনুগত্যই এখন বড় যোগ্যতায় পরিণত হয়েছে, যা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন একজন মেধাবী শিক্ষার্থীকে চাকরি পেতে হলে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকতে হবে? কেন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি রন্ধ্রে দলীয়করণের বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে? রুমিনের এই বক্তব্যগুলো সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছে, কারণ এগুলোই বর্তমান বাংলাদেশের রূঢ় বাস্তবতা। তিনি যখন সাধারণ মানুষের হয়ে কথা বলেন, তখন তাকে আর কোনো নির্দিষ্ট দলের ক্যাডার মনে হয় না, বরং মনে হয় জনগণের প্রকৃত প্রতিনিধি।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো 24শে জুলাই আগস্টে সেই উত্তাল গণ অভ্যুত্থানে রুমিন ফারহানা রাজপথে সক্রিয় থেকেও শুরুতে সেই সংসদীয় শপথ গ্রহণ করেননি, অথচ তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন এই লড়াইটা কেবল সরকার পরিবর্তনের লড়াই ছিল না, এটি ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। তিনি যখন বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে ধর্ম, বর্ণ বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না, তখন তার কণ্ঠে অনেকে জামায়াতে ইসলামীর বর্তমান উদার ও সমন্বয়ী সুরের প্রতিধ্বনি পান। রুমিন কি তবে জামায়াতের নতুন রাজনৈতিক কৌশলের দিকে ঝুঁকছেন, নাকি তিনি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলছেন? এই নতুন রাজনৈতিক সমীকরণ রুমিনকে ভবিষ্যতে অন্য বড় কোনো শক্তির দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তিনি নারী অধিকার নিয়েও সংসদে এক অভাবনীয় এবং স্পর্শকাতর প্রশ্ন তুলেছেন। জুলাই আগস্টের সেই দিনগুলোতে রাজপথে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা লড়াই করেছিলেন। পুলিশের টিয়ারশেল আর লাঠিচার্জের সামনে নারীরাই ছিল বড় ঢাল। কিন্তু আজ যখন সংসদ গঠিত হয়েছে তখন সেই সম্মুখ সারির নারীরা কোথায়? মাত্র 7 জন নারী সংসদ সদস্যের উপস্থিতি নিয়ে তিনি যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তা নারীর ক্ষমতায়নের আসল চিত্রটা সবার সামনে উন্মোচন করে দিয়েছে। রুমিন আক্ষেপ করে বলেছেন আন্দোলনের সময় নারীদের দরকার হয়, মিছিলে নারীদের দরকার হয়, কিন্তু যখন ক্ষমতা বা স্বীকৃতির প্রশ্ন আসে তখন তারাই হয় কুৎসিত ট্রোলের শিকার। তাদের পোশাক, তাদের চেহারা আর হাসি নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় উপহাস করা হয়, রুমিন ফারহানা তার বিরুদ্ধে এখন সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। রুমিন ফারহানার এই অবস্থানকে অনেকে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বললেও এর গভীরতা অস্বীকার করার উপায় নেই। তিনি এখন না বিএনপির না সরকারি দলে, তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নিজের ইমেজকে এতটাই উঁচুতে নিয়ে গেছেন যে এখন তার প্রতিটি কথা ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। তিনি বিএনপিকে যেমন চাপে রাখছেন, তার জনপ্রিয়তা দেখিয়ে তেমনই সরকারকে বিদ্ধ করছেন যুক্তি নির্ভর আক্রমণাত্মক ভাষায়। তার এই কৌশলী রাজনীতি কি তাকে ভবিষ্যতে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে? তিনি কি তৃতীয় কোনো রাজনৈতিক ধারার নেতৃত্ব দেবেন, নাকি তিনি শুধুই একজন একা লড়াকু সৈনিক হিসেবেই থেকে যাবেন? তবে একটা কথা নিশ্চিত, রুমিন ফারহানা বারবার প্রমাণ করেছেন যে সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ সদস্য কতটা প্রভাবশালী হতে পারেন যদি তার পেছনে সুসংহত জনসমর্থন থাকে। রুমিন ফারহানার এই নতুন পথচলা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তার বক্তব্যগুলো সাধারণ মানুষের মনের অব্যক্ত কথা বলছে, যা প্রচলিত দলীয় রাজনীতির ঊর্ধ্বে। তার কণ্ঠস্বর এখন কেবল সংসদের 4 দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা পর্যন্ত। মানুষের মনে এখন বড় প্রশ্ন, রুমিন ফারহানা কি তার এই তেজ ধরে রাখতে পারবেন, নাকি সময়ের স্রোতে তিনিও হারিয়ে যাবেন? রুমিন ফারহানার এই সাহসী বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে? তিনি কি ঠিক করছেন, নাকি এটি কেবলই প্রচার পাওয়ার কৌশল? আপনি কি মনে করেন তার আবার বিএনপির পতাকা তলে ফিরে যাওয়া উচিত, নাকি স্বতন্ত্র অবস্থানই তার জন্য সেরা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। আর এই ধরনের আরও গভীর রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো বিশেষ বিশ্লেষণে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।